রিদান ওর দিকে তাকিয়ে দেখে সত্যি ও আর কিছু পরে নাই। ও পাশে থাকা একটা শার্ট পরে নেয় আর বলে, ছি ছি করছেন কেন? দোষ আপনার। একজন মানুষের রুমে ঢুকতে হলে দরজায় নক করে ঢুকতে হয়। হেয়া চুপ করে। যদিও রিদান শার্ট পরে নেয়, তবু ওর বডি দেখতে দারুণ ভালো। কি সুন্দর দেখতে, মনে হয় প্রতিদিন জিমে যায়, একদম ছবির নায়কের মতো। হিয়া বলে, দেখুন, আপনি ওয়াশরুমে ছিলেন তাই দরজা নক করিনি। সরি, আমি বুঝতে পারিনি। আপনাকে না বলেছি আমার রুমে না আসতে? আপনার ছায়াও দেখতে চাই না, তাহলে কেন এসেছেন আমার রুমে? আপনার মতো একটা রাগী মানুষের রুমে ঢুকতে বয়েই গেছে আমার। জুলেখা খালার জন্য এসেছি আমি, না হলে আপনার চেহারা দেখতে চাই না আমি। কে বলতে পারে আসল সত্যি কি? আমার মনে হয় জুলেখা খালা একটা বাহানা। আসলে আমি সকালে আমার রুমে এসে আমার গোসল করা দেখতে চাচ্ছি। যেছি। হিয়ার রিদানের কথা শুনে রাগ হয়। লোকটা কি বলে, হিয়া ওর গোসল দেখতে এসেছে? ছি, এইসব কথা উচ্চারণ করে কি করে মানুষ? অবশ্য যে নিজের বাবাকে এইসব বলতে পারে, সে হিয়াকে বলতে পারবে বইকে। হিয়া বলে, আপনার গোসল দেখার কোনো ইচ্ছে নেই আমার। হাহ। আর গ্রামে যখন কলেজে যেতাম তখন পুকুরে কত কামলা উঠে গোসল করতে যেত, তাদের দেখে কিছু ফিল হতো না আমার। রিদান ওর কথা শোনে, মানে গ্রামের কামলাদের সাথে ওর বডির তুলনা দিল। প্রতিদিন কত জিম করে এই বডি তৈরি করেছে। রিদান বলে, গ্রামের কামলার সাথে আমার তুলনা দিলেন আপনি? জানেন কত কষ্ট করে এই বডি তৈরি করেছি? কত মেয়ে আমার ওপর ফিদা। হিয়া কারো বডি দেখে ফিদা হয় না, হিয়া দেখে মন, মানুষের মন। আপনার এই চেহারার চেয়ে গ্রামের কামলা বেড়ার চেহারা আরো অনেক বেশি সুন্দর। বিশ্বাস না হলে আয়নায় গিয়ে মিলিয়ে দেখুন। হিয়া কথাটা শেষ করে এক দৌড়ে চলে আসে। রিদান ওকে কি করে ধরতে পারবে? তবে সত্যি বলতে রিদানের চেহারা বা বডি কিন্তু খারাপ না। হিন্দি সিনেমায় নায়কের চেয়ে কম না, বড়লোক থাকলে যা হয়। হিয়া রুম থেকে চলে আসে। রিদান আয়নার কাছে যায়, তারপর ভালো করে নিজের চেহারা দেখে। কিন্তু সে একদম ঠিক দেখতে লাগছে। গোসল করে আরো বেশি কিউট লাগছে দেখতে। তাই হিয়ার কথা একদম ফুল। কিন্তু মেয়েটার কি চোখ নাই? রিদানের সাথে কামলা বেড়ার তুলনা করলো। হিয়া আবার রান্নাঘরে যায়। জুলেখা রান্না করছে। হিয়া একটু সাহায্য করলো ওকে। রিদান কফি শেষ করে নিচে নেমে আসলো। নিচে নেমে দেখে হিয়া রান্নাঘরে কাজ করছে। মেয়েটাকে কি রান্না করার জন্য এই বাড়িতে নিয়ে এসেছে? আর কালকে যে বইগুলো কিনে দিয়েছে সেগুলো কে পড়বে? পড়াশোনা না করে রান্না করে। রিদান হিয়াকে ডাক দেয়। হিয়া, এখানে আসেন একটু। হিয়া রান্নাঘরে কাজ করছে। রিদানের ডাক শুনে ও রান্নাঘরের কাজ রেখে ওর কাছে আসে। হিয়া বলে, কিছু কি বলবেন? আপনাকে রান্নাঘরের কাজে হ্যাঁ, আপনাকে রান্নাঘরের কাজ করতে কে বলেছে? এসব করার জন্য কি এই বাড়িতে নিয়ে এসেছে আপনাকে? বই এনে দিয়েছি, শুধু পড়াশোনা করবেন আর ভালো রেজাল্ট করবেন। রিদানের কথা শুনে হিয়া ওর দিকে তাকিয়ে তাকিয়ে ভালো করে পড়াশোনা কেন করতে বলছে সেটাও বুঝতে পারে। মাঝে মধ্যে লোকটাকে অনেক ভালো মনে হয়। রিদানের কেয়ার দেখে মনে হয় হিয়া শুধু ওর দায়িত্ব না, অন্য কিছু। বাট একটু পরে ওর কথা শুনে সব ভাবনা, সব ইচ্ছা মিলিয়ে হতাশা হয়ে যায়। হিয়া বলে, ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে যাতে এই বাড়ি থেকে চলে যাই, সেই জন্যই কথাটা বললেন তাই না? টেনশন করবেন না, আমি আপনার জীবনে সারা জীবন থাকতে চাই না, চলে যাব আমি। রিদান কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার জন্য ভালো করে পড়াশোনা করতে বলে নাই। ও চেয়েছে হিয়া নিজের লাইফে ভালো করুক। কিন্তু হিয়া সে অন্যরকম ভেবেছে। কিন্তু হিয়ার মলিন মুখ দেখে রিদানের একটু খারাপ লাগছে। কিন্তু কোনো খারাপ কিন্তু কেন খারাপ লাগছে সেটা বুঝতে পারছে না। রিদান বলে, দেখুন হিয়া, আমি চাই আপনার পড়াশোনা শেষ হলে আপনাকে মুক্ত করে দিতে। কথাটা এইরকম মিন করে বলি নাই। আর আপনার রান্নাঘরে আসার দরকার নাই। হিয়া রিদানের দিকে তাকায়। যদি সত্যি এমন মিন করে কিছু না বলে থাকে, চোখের দিকে তাকিয়ে বলতে পারছে না কেন? যখন মানুষ মিথ্যা কথা বলে তখন মুখ লুকাতে হয়। আর রান্না করা হিয়ার পছন্দ। মামা বাড়িতে সে রান্না করতো। আর রান্না করলে যে পড়াশোনা করতে পারবে না বা খারাপ রেজাল্ট হবে এমন না। মেয়ে হয়ে যখন জন্মেছ তখন সব বিষয়ে পারদর্শিতার দরকার আছে। হিয়া বলে, দেখুন, আমি এই বাড়িতে শুধু আপনার দায়িত্ব হয়ে এসেছি, কিন্তু তার মানে এটা না যে সারাদিন ঘরে বসে থাকবো। মামার বাড়িতে আমি রান্না করতাম, পাশাপাশি পড়াশোনাও করেছি। তখন যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে এখন কেন পারবো না? রিদানুর কথা শুনে নর্মাল মেয়েরা রান্নাঘর থেকে দূরে থাকতে চায়, আর হিয়া রান্না করতে পছন্দ করে। কি অদ্ভুত মেয়ে! জীবনে শহরের অনেক মেয়েকে দেখেছেন, কিন্তু এরকম মেয়ে দেখে নাই। আর রিদান বলে, গ্রামের কলেজে পড়াশোনা করে সবাই ভালো রেজাল্ট করতে পারে, বাট শহরের চান্স পাওয়া এত সহজ না।
গ্রামের আর শহরের বোর্ডে এইচএসসির পেপার একই হয়, নিশ্চয়ই আলাদা হয় না? আর ম্যাজিস্ট্রেট হয়ে সেটা আশা করি খুব ভালো করেই জানেন। রিদান আর হিয়ার সাথে কথা বাড়াতে চায় না, তাই যে কথা বলার জন্য আসলে তাকে ডেকেছে সেটা বলা উচিত। রিদান বলে, ওকে আমি চাই ভালো করে পড়াশোনা আর ভালো একটা রেজাল্ট। ও আপনার জন্য অ্যাডমিশন টেস্টের বই কিনা হয়েছে, কিন্তু শুরুর বই পড়লে হবে না, কোচিং করতে হবে। কারণ শহরে অ্যাডমিশন টেস্ট অনেক কঠিন হয়ে থাকে। আমার বন্ধুর একটা কোচিং সেন্টার রয়েছে, আপনি সেখানে জয়েন করবেন। হুম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে আমার জীবনে। হুম, সেটা হবে, তাই একটা কাজ করেন, এখন রেডি হয়ে যান, আমি অপেক্ষা করছি। আপনাকে আজকেই কোচিং নিয়ে যাব। হিয়া কোনো কথা না বলে ওপরে চলে যায়। রিদান টেবিলে খাবার খেতে বসে যায়। হিয়া ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়। রান্নাঘরে ছিল সে, তাই ঘামে শরীর ভিজে গেছে, তাই শাড়ি বদলে একটা নতুন শাড়ি পরে নেয়, কারণ শাড়ি ছাড়া তার বড়ার কিছু নাই। হিয়া রেডি হয়ে কয়েকটা বই নিয়ে নিচে নেমে আসে। রিদান খাওয়া শুরু করে। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে একটা সুন্দরী মায়াবী পরী নিচে নামছে শাড়ি পরে। রিদান হা করে তাকিয়ে রয়েছে ওর দিকে। হিয়া নিচে নামে। জুলেখা খেয়াল করে রিদান তাকিয়ে রয়েছে হিয়ার দিকে। জুলেখা একটু হেসে বলতে থাকে, আরে রিদান স্যার, মুখের হা করা বন্ধ করেন, মশা ঢুকে যাবে তো। জুলেখার কথা শুনে রিদানের ধ্যান ভাঙে। সে আবার নিচের খাওয়ার দিকে মনোযোগ দেয়। হিয়া কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জুলেখা পিটপিট করে হাসতে থাকে। রিদান একটা ধমক দেয়। জুলেখা এসব অদ্ভুত কথাগুলো বন্ধ করে পানি দাও। জুলেখা রিদানের ধমক শুনে হাসি বন্ধ করে দেয়। পানি টেবিলে আছে, কিন্তু আসলে কেন ধমক দিয়েছে সেটাও বুঝতে পারে। নিজের বউকে দেখতে পারবে, কিন্তু জুলেখা বলতে পারবে না। কি অদ্ভুত! জুলেখা কোনো কথা না বলে টেবিলে থাকা জগ থেকে পানি দেয়। রিদান হিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? টেবিলে বসে খাওয়া শুরু করেন, তাড়াতাড়ি বের হতে হবে আপনাকে, কোচিং দিয়ে আমি অফিস যাব। হিয়া কখনো কারোর সাথে টেবিলে বসে খাবার খায়নি। মামু বাড়িতে থাকার সময় সব সময় সবার শেষে খেত। শেষে যদি কিছু থাকতো হাড়িতে তাহলে খেত, আর না হলে না খেয়ে থাকতে হতো অনেকদিন। হিয়া চুপচাপ টেবিলে বসে যায়। রিদান সামনে থাকা বাড়ি থেকে খাবার দেয় হিয়াকে। হিয়া অবাক নয়নে তাকিয়ে দেখে রিদানকে। সে হিয়াকে খাবার সার্ভ করছে। রিদান বলে, কি হলো, খান? জুলেখা সব দেখছে আর হাসছে। শুধু শুধু বলে হিয়াকে ভালোবাসে না, কিন্তু ঠিক ওর যত্ন নেয়। রিদান কখনো কাউকে খাবার সার্ভ করে নাই, কিন্তু হিয়াকে করছে। এটা কি শুধুই ওর দায়িত্ববোধ? হিয়া চুপচাপ খেতে থাকে। জুলেখার রান্নার হাত খারাপ না, ভালোই আছে। হিয়া আর রিদান খাবার শেষ করে বাহির হয়ে যায়। গাড়িতে উঠে বসে। তবে এবার হিয়া পেছনে বসতে চাইলে রিদান ওকে সামনে বসতে বলে, কারণ হিয়া পেছনে বসলে বোর হতে পারে। যদিও ওর সাথে সামনে বসলে বোর হবে, তবুও সামনে বসতেই বলে। অনেক সময় ধরে গাড়ি চলছে। হিয়া বাহিরে থাকা শহরের দৃশ্য দেখছে। কত বাড়ি, কিন্তু ওদের গ্রামের চেয়ে বেশি সুন্দর না। রিদান বলে, আপনি চাইলে গান শুনতে পারেন গাড়িতে। হুম, ঠিক আছে। রিদান একটা ইংরেজি গান বাজায়। এইসব গান শোনা হিয়ার একদম পছন্দ না। হিয়া বলে, আমি এসব গান শুনি না, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনি আমি। রিদান ওর গানের কথা শুনে ওর মায়ের কথা মনে পড়ে। মা ও রবীন্দ্রনাথের গান অনেক পছন্দ করত। হিয়ার সাথে ওর মায়ের অনেক মিল রয়েছে, তাই মনে হয় রিদান ওর দিকে একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। রিদান ওর দিকে তাকিয়ে দেখতে থাকে। হিয়ার হঠাৎ করে দৃষ্টি পড়ে রিদান ওর দিকে তাকিয়ে রয়েছে। কত সীমাহীন মুগ্ধতা ভরা নয়ন দুটি। এখানে কি এক বিন্দু ভালোবাসা নেই? রিদানকে এখন মনে করানো দরকার সে গাড়ি চালাচ্ছে। হিয়া বলে, গাড়ি ভালো করে ড্রাইভ করে না কেন? দুর্ঘটনা হতে পারে তো। রিদান ওর দৃষ্টিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর আবার গাড়ি চালাতে শুরু করে। একটু হেসে বাহিরে তাকিয়ে দেখতে থাকে। রিদানের গাড়ি পৌঁছে যায় কোচিং সেন্টারে। সে গাড়ি থেকে নেমে যায়। পরে হিয়ার জন্য দরজা খুলে দেয়। হিয়া গাড়ি থেকে নেমে যায়। সামনে বিশাল জায়গা জুড়ে একটা কোচিং সেন্টার রয়েছে। অনেক মানুষ সেখানে। মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে মনে হয় অনেক ভালো কোচিং সেন্টার। কিন্তু এইসব শহরের মানুষের সাথে এসে পড়ে কলেজে চান্স পাবে তো? রিদান একটু হিয়ার দিকে তাকিয়ে দেখে মেয়েটা মনে হয় ভয় পাচ্ছে। এত মানুষের সাথে মনে হয় পড়াশোনা করার অভ্যাস নেই। রিদান বলে, শুনুন, শহরের মানুষের সাথে আগে আপনি কখনো চলাফেরা করেন নাই, কিন্তু এখন করতে হবে। আর যদি নিজের চেষ্টা থাকে তাহলে সবার মধ্যে আপনিও প্রথম হতে পারেন। হিয়া একটু রিদানের দিকে তাকিয়ে দেখে লোকটা কি করে জানলো যে হিয়ার ভয় করছে। কিন্তু রিদানের কথা শুনেই হিয়ার মনে একটু সাহস আসে। হিয়া বলে,
আশা করি এই শহরের মানুষের ভিড়ে হারিয়ে যাব না, নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবো আমি। কিন্তু যদি কখনো হারিয়ে যাই সবার মধ্যে, তখন কে হাত বাড়িয়ে আবার আমার জীবনের চলার পথটা কঠিন দেখিয়ে দেবে? আমি আপনাকে হাত বাড়িয়ে জীবনে চলার পথে আবার ফিরিয়ে এনে দিতে পারবো হিয়া, কিন্তু কখনো সেই পথে হাত ধরে চলতে পারবো না, কারণ একদিন সত্যি জেনে আপনি আমার হাত ছেড়ে দিবেন। হিয়া রিদানের দিকে তাকিয়ে দেখে লোকটা সবসময় সত্যি কথা জানার কথা বলে। কেমন সত্যি রয়েছে যার জন্য সে ওনাকে ঘৃণা করবে? রিদান তার ঘড়ির দিকে তাকিয়ে দেখে ওর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে লেট হয়ে যাবে। রিদান বলে, চলুন ভেতরে চলুন, আপনাকে অ্যাডমিট করিয়ে দিয়ে আমি অফিস যাব। হিয়া চোখ সরিয়ে নেয়, এরপর কোচিং এর ভেতরে যায়। রাব্বি সবার ক্লাস নিতে বিজি, কিন্তু হঠাৎ রিদানকে দেখে ওর খুশির সীমা থাকলো না। কতদিন পরে ওকে দেখলো। সেই কলেজের পর ওর সাথে ভালো করে যোগাযোগ রাখা হয়নি। রাব্বি গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, কে ম্যাজিস্ট্রেট রিদান চৌধুরী? হঠাৎ করে অথমকে কি করে মনে পড়লো? পথ ভুলে কি এসে পড়েছেন নাকি? আর কোচিং জমির কাগজ ঠিক নাই, তাই চেক করতে এসেছেন? রিদান ওকে জড়িয়ে ধরে। ওর বন্ধু ওকে দেখে এমন ইমোশনাল হয়ে যায় যেন এতদিন পরে নিজের হারিয়ে যাওয়া প্রেমিকাকে দেখছে। রিদান বলে, তোর যদি জমির কাগজ ঠিক না থাকতো তাহলে এতক্ষণ জেলে থাকতি, এভাবে জড়িয়ে ধরে না। আর এখানে এইরকম ভাবে জড়িয়ে ধরে থাকলে মানুষ উল্টাপাল্টা ভাবতে পারে, তোর মান সম্মান নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। রাব্বি ওকে ছেড়ে দেয়। ওর ঠোঁটকাটা অভ্যাস এখনো আছে, বুঝতে পারে, তাই ওকে ইমোশন দেখিয়ে লাভ নাই। ছাত্রদের সামনে বেফাস কথা বলবে, সে লজ্জায় পড়বে, তাই জিজ্ঞেস করে, আচ্ছা মিস্টার ম্যাজিস্ট্রেট রিদান চৌধুরী, আপনার হঠাৎ আমার সাথে দেখা করার কারণ কি জানতে পারি? এত বছর পর আমার কথা মনে পড়লো কেন? রিদান পেছন থেকে হিয়াকে সামনে আসতে বলে, পরে রাব্বিকে বলে, আমি তোর প্রেমিকা না যে এত বছর পর তোর কথা মনে পড়বে, তাই এসে তোকে জড়িয়ে ধরবো। ওর নাম হিয়া, আজ থেকেই কোচিং পড়বে, তাই অ্যাডমিশন করাতে এসেছে। রাব্বি হিয়াকে দেখেন, কি সুন্দর মিষ্টি একটা মুখ, আর ওর পরনে শাড়ি পরা, কি দারুণ লাগছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, রিদানের সাথে এই মেয়ে কি করছেন? কলেজে এত বছর পড়াশোনা করেছে, কিন্তু জীবনে একটা মেয়ের সাথে কথা বলেনি অবধি রিদান। কিন্তু ওর সাথে মেয়েটা কি বউ হতে পারে? না, রিদানের মতো মানুষের আবার বউ। রাব্বি বলে, আচ্ছা ঠিক আছে, সে না হয় অ্যাডমিশন করালাম, কিন্তু এই মেয়েটা কে? আর তোর সাথে কোনো মেয়ে থাকতে পারে, সেটা কি সম্ভব? তুই কি বউ এই মেয়ে? রিদান বলতে যাবে, তখন হিয়া বলে, আসলে উনি আমার কাজিন হন। এই শহরে আমি নতুন, তাই পড়াশোনা করার জন্য এই জন্যই কলেজে অ্যাডমিট হতে চাই, কিন্তু এর আগে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, সেই জন্যই রিদান ভাই আমাকে এখানে নিয়ে এসেছে। হিয়ার মুখে কাজিন আর ভাই কথাটা শুনে রিদান ওর দিকে তাকায়। রিদান ওকে বউ বলতে চায় না, কারণ বিয়ের বিষয়ে কাউকে জানাতে চায় না সে, কিন্তু বোনও বলতে চায় না। রিদান একটু কাছে গিয়ে বলে, এসব কাজিন বা ভাই বলার কি দরকার ছিল? তাহলে কি বলতেন? আমি আপনার কে হই? বউ? কিন্তু সেটা তো বলবেন না আপনি। তাই আপনার বাড়ির কাজের লোক হিসেবে পরিচিত হওয়ার চেয়ে বোন হিসেবে পরিচিত হওয়া বেশি ভালো, তাই না রিদান ভাই? রিদান ওর থেকে দূরে সরে আসে, কিন্তু রাব্বি হিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মনে হয় জীবনে কোনোদিন মেয়ে দেখে নাই। রিদান বিষয়টা খেয়াল করে। রিদান বলে, হিয়া শিক্ষক হলেন বাবার মতো, তাকে সবসময় বাবার নজরে দেখতে হয়, সালামে কালকে দেখতে হয়। কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে। রিদান এবার রাব্বিকে নিয়ে বাইরে চলে যায়। তারপর কোচিং এর সব কাগজে সই করে বাইরে হওয়ার সময় ওকে জড়িয়ে ধরে বলে, দেখ রাব্বি, হিয়া যেমন তোকে বাবার মতো দেখবে, তুইও তেমন ওকে ছাত্রীর মতো দেখবি। আর যদি আমার কানে অন্য কোনো কথা আসে, তাহলে এই রিদান কত ভদ্র সেটা তোর জানা আছে। সো হিয়াকে আমার সম্পত্তি হিসেবে তোর কাছে রেখে দিলাম। রাব্বি বুঝতে পারলো হিয়া নিশ্চয়ই রিদানের গার্লফ্রেন্ড হবে না বলে সম্পত্তি বলতো না। আর রিদান কেমন সেটাও ভালো করে জানে, তাই হিয়ার দিকে নজর দেওয়া যাবে না। রিদান বাইরে চলে গিয়ে গাড়ি করে অফিসের কাজে চলে যায়। রাব্বি সব কাজ শেষ করে আবার ক্লাসে ফিরে আসে। হিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রাব্বি বলে, হ্যালো সবাই, ওর নাম হিয়া, আজ থেকে ও তোমাদের সাথে পড়বে। হিয়া, তুমি গিয়ে পাশের সিটে বসে পড়ো। হিয়া বসতে যায়, কিন্তু এখানে অনেক মানুষ, তাই পেছনের সিটে গিয়ে বসে সে। সেখানে একটা ছেলে মুখে রুমাল দিয়ে ঘুমিয়ে রয়েছেন। ওর নাম হলো অনিল, সবাই অনি বলে ডাকে। এসব পড়াশোনা করা ওর এত পছন্দ না, তাই পেছনে বসে সব সময়। হিয়া গিয়ে ওর সাথে বসে যায়। অনি এখনো ঘুমিয়েছিল।
হিয়া ক্লাস করতে থাকে, কিন্তু পাশে বসে থাকা ছেলেটা কি অদ্ভুত, সবাই পড়ছে আর ও ঘুমিয়ে রয়েছে। হিয়া খাতায় লেখার জন্য কলম খোঁজে, কিন্তু ওর কাছে কলম নেই। তাই অনেকে জিজ্ঞেস করে। এই যে আপনার কাছে কি কলম হবে? অনি রুমাল ছড়িয়ে হিয়ার দিকে তাকায়। সবাই মনে করেছে সে ঘুমিয়ে রয়েছে, বাট সে জেগে রয়েছে। অনি ব্যাগ থেকে একটা কলম বের করে ওকে দেয় আর বলে, এই নাও কলম, আর লেখা শেষ করে ফেরত দিতে হবে না, কারণ উনি যদি কাউকে একবার কিছু দিয়ে দেয় সেটার ফেরত নেয় না। হিয়া অদ্ভুত হয়ে তাকিয়ে থাকে। কি আজব ছেলে, শহরের সব ছেলে কি এমন অদ্ভুত হয় আর রাগী হয়? একজন রিদান চৌধুরী, যাকে বুঝতে গেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। আরেকজন হলেন এই অনিল। রিদান অফিসে পৌঁছে যায়। আজকে ওর অনেক কাজ রয়েছে, কিছু ফাইল রয়েছে, সেগুলো চেক করতে হবে। রিদান ওর কেবিনে যায়, এরপর জাহিদকে ডাক দেয়। জাহিদ ওর দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। কত সুন্দর বিয়ের মধ্যে একলা রেখে চলে গেছে, নিজেকে বিয়ে করেছে, আবার জাহিদকে উকিল দিয়েছে, কিন্তু বিয়ের পর একদিনও ফোন করে নেই, ওর সাথে কথা বলতে বয়েই গেছে। জাহিদ মুখ ভার করে বসে আছে। রিদান সেটা দেখে আর বলে, মাঝে মধ্যে তুমি আমার উপর এমন মুখ ভার করো জাহিদ, মনে হয় আমি প্রেমিক আর তুমি প্রেমিকা। এটা অফিস, সবাই জানে আমরা বন্ধু। এরকম করলে সবাই অন্য মানে খুঁজবে। রিদানের সবসময় সিরিয়াস মুহূর্তে মজা করা একদম পছন্দ না, কিন্তু কি করবে, জাহিদ এখন অফিসে আর রিদান এখানে ম্যাজিস্ট্রেট। তাই জাহিদ বলে, হয়েছে, থাক, আর রাগ করতে বয়ে গেছে। আচ্ছা স্যার, কেন ডাকছেন আমাকে সেটা বলেন। হিয়া স্যারের ক্লাস করছে আর পাশে অনিল ঘুমিয়ে রয়েছে। কি অদ্ভুত ছেলে, পুরো ক্লাসে কি ও ঘুমিয়ে থাকবে? হিয়া শাড়ি পরে রয়েছে, তাই ফ্যানের বাতাসে তার শাড়ির আঁচল উড়ে অনির মুখে চলে যাচ্ছে। অনেক ঘুম থেকে উঠে হিয়ার দিকে তাকায় আর বলে, এই মেয়ে, কি সমস্যা তোমার? শাড়ির আঁচল কি ঠিক করে রাখতে পারো না? আর যেন আমার মুখের উপরে শাড়ির আঁচল না আসে। হিয়া নিজের শাড়ির আঁচল সামনে নেয়। এই ছেলে রিদানের চেয়েও বেশি খারাপ আর রাগী। কি করে কথা বলতে হয় কারোর সাথে সেটাও জানে না। অনেক কথা বলে আবার মুখের রুমাল দিয়ে ঘুমিয়ে পড়ে। জাহিদ মুখ ফুলিয়ে বসে থাকে। রিদান বলে, শোন, সেই জামিন নিয়ে সব ঠিক আছে, আমাকে ফাইল দেয়, চেক করবো। না, জমির নিয়ে একটু সমস্যাই রয়েছে। ফাহাদ হোসেন এই জমির উপরে 10 তলা হাসপাতাল করতে চান, কিন্তু সেই জমির মাটি পরীক্ষা করে দেখা গেছে সেখানে এত তালা হাসপাতাল হলে কোনো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়তে পারে। রিদান ওর কথা শুনে, ফাহাদ এই শহরের গণ্যমান্য লোক, কিন্তু তার পরিকল্পনা ভুল ছিল। তবে ফাহাদ যে হোক, রিদান কাউকে ভয় পায় না। রিদান বলে, তাহলে এই ফাইল বাতিল করে দাও। হিয়া অনেক সময় ধরে ক্লাস করে, পরে কোচিং সেন্টার ছুটি দিয়ে দিলে ও কার সাথে যাবে? কোচিং থেকে বের হয়ে হিয়া একটু হাঁটতে থাকে। তবে এই শহরে সে নতুন, রাস্তা চেনে না, সে কোথায় যাবে? আর তার কাছে ফোনও নাই, কাউকে কল দিবে। রিদানুকে ফোন দেয় নাই। হিয়া হাঁটতে থাকে। একটা বাইক নিয়ে একজন ছেলে একটা গাছের নিচে বসে রয়েছে। হিয়া একটু হেঁটে গিয়ে দাঁড়িয়ে যায়, এরপর নিচের জুতার দিকে দেখে সেটা ছিঁড়ে গেছে। হিয়া জুতাটা মাটির মধ্যে ছুঁড়ে মারে আর বলে, ধুর শালার জুতা, এক্ষুনি নষ্ট হতে হলো, বাজে জুতা। বাইক নিয়ে যে ছেলে দাঁড়িয়ে রয়েছে সে হলো অনি। হিয়ার কাণ্ড দেখে সে হাসলো। অনেকদিন পর তার মুখে হাসি ফুটে ওঠে। হিয়া দেখে সামনে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, তাকে ঠিকানা জিজ্ঞেস করার কথা ভাবে। তাই হিয়া একটু কাছে গিয়ে বলে, আচ্ছা, চৌধুরী বাড়ি কি আপনি চেনেন? এখান থেকে কত দূরে হতে পারে? অনি মাথায় পড়নে তার হেলমেট খুলে ফেলে আর হিয়ার দিকে তাকিয়ে বলে, জায়গা আমার পরিচিত। হিয়া যখন ওর মুখ দেখে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। এই তো সেই ছেলে, কোচিং সেন্টারে যে ওর সাথে বসে রয়েছে, কিন্তু ওর এখানে কি করে? হিয়া বলে, তুমি ওই ঘুমিয়ে থাকা ছেলেটা না? আমি সেই অনিল, কিন্তু তুমি কোথায় যেতে চাও? চলো তোমাকে পৌঁছে দিই। না, দরকার নেই, আমাকে রাস্তা বলে দিন, আমি চলে যেতে পারবো। এই শহরে মনে হচ্ছে নতুন, তাই এখান থেকে চৌধুরী বাড়ির দূরত্ব অনেক। সো বাইকে উঠে বসো, পৌঁছে দেই। হিয়া সত্যি এই কথা ভাবে, যদি ঠিকানা বলে দেয় তাহলে ও যেতে পারবে না, কারণ রাস্তাঘাট কিছুই চেনে না। আর ওর কাছে টাকা নাই যে ভাড়া দিয়ে যাবে। কিন্তু অনিল কি ভালো ছেলে হবে? আজকাল ছেলেদের উপর বিশ্বাস করা যায় না, আর শহরের ছেলের উপর একদম না। কিন্তু এখন বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নাই। হিয়া বলে, ওকে, চলুন। অনি ওকে বাইকে উঠিয়ে নেয়, পরে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হিয়া জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কোচিং এ ঘুমিয়ে থাকেন কেন? পড়াশোনা করতে কি ভালো লাগে না আপনার? অনি ওর দিকে একটু তাকিয়ে দেখে, এরপর বাইক চালাতে থাকে।
কিন্তু হিয়া আবারও এক কথা জিজ্ঞেস করে। তখন অনিল বলে, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু তবুও করতে হয়। আমার পরিবারের দরকার একটা ডিগ্রি, সেটার জন্য ভালো কলেজে অ্যাডমিশন দরকার। হিয়া একটু অবাক হয়ে শোনে, যদি ভালো কলেজে অ্যাডমিশন হতে হয় তাহলে পড়াশোনা করতে হবে। হিয়া বলে, ঘুমিয়ে থাকলে কি ভালো কলেজে চান্স পাবে? সেই বিষয়ে আমার ভাবতে হবে না, আমার পরিবারের অনেক টাকা, যদি কলেজে চান্স না পাই তাহলে টাকা দিয়ে অ্যাডমিট করিয়ে দিতে পারবে। তাই নিজের বাবার টাকা খরচ করতে চাই, সেই জন্যই ভালো করে পড়াশোনা করি না। হিয়া অদ্ভুত হয়ে কথা শুনে। শহরের সব ছেলে কি এমন অদ্ভুত হয়? মানে সবার কথা মাথার উপর দিয়ে চলে যায়। সবার জীবনে শুধু টাকার দরকার রয়েছে, সেটা না থাকলে জীবন বৃথা। এর থেকে গ্রামের মানুষ ভালো, সহজ সরল। তারা টাকার পেছনে ছোটে না, নিজের যেটুকু রয়েছে তাই নিয়ে খুশি থাকতে ভালোবাসে। হিয়ার অনেক চিন্তার মগ্ন মধ্যে চৌধুরী বাড়ির সামনে এসে পৌঁছে যায়। অনেক ওর বাইক থামিয়ে চৌধুরী বাড়ির দিকে তাকায়। অনেকদিন পর এই বাড়িতে আসা ওর। অনি বলে, আপনার চৌধুরী বাড়িতে এসে পড়েছি, নেমে যান। হিয়া বাইক থেকে নেমে যায়। সত্যি চৌধুরী বাড়ির সামনে রয়েছে সে, কিন্তু অনেক কি করে চৌধুরী বাড়ি চিনতে পারে? হিয়া একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি চৌধুরী বাড়ি চিনতে পারলেন? চৌধুরী বাড়ির মালিক রায়হান চৌধুরী আর আমার বাবার বিজনেসের পার্টনার। ছোটবেলায় অনেক এসেছে এই বাড়িতে, কিন্তু এখন আর কোথাও যেতে ভালো লাগে না। তবে এই চৌধুরী বাড়ির মানুষ আমার খুবই কাছের, বিশেষ করে রিধান। আচ্ছা রিধান, কি হয় তোমার? রিদানের নাম শুনে রিয়া একটু ঘাবড়ে যায়। সত্যি কথা বলতে পারবে না সে, তাই হিয়া বলে, রিদান ভাই আমার কাজিন হন। এই ছোটবেলায় এই বাড়িতে এসেছে, কিন্তু কখনো হিয়াকে দেখে নাই। হয়তো কোনো কাজিন থাকতেই পারে রিদানের। এত বছর ধরে এই বাড়িতে আসে না, রিদানের সাথে দেখা হয় না, তাই জানে না। অনিল বলে, ও ভালো, তাহলে আমি যাই। হিয়া ভেতরে চলে যায়। অনেক গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। রিদানের আজকে অনেক কাজ রয়েছে অফিসে। এতদিন আসে নাই, কত কাজ পড়ে রয়েছে, কিন্তু সব কাজের মধ্যে হিয়াকে নিয়ে আসার কথা ভুলে গেছে। আসলে রিদান কখনো কারো স্কুল বা কলেজ থেকে নিয়ে আসে নাই, তাই সব ভুলে গেছে। রিদান ওর ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেশ অনেক সময় হয়ে গেছে। সময় দেখে ওর হিয়ার কথা মনে পড়ে। হিয়ার জন্য গাড়ি পাঠানো হয় নাই, ওর কাছে টাকাও নাই, একা একা কি করে বাড়ি ফিরবে? রিদান রাব্বিকে ফোন করে, জানতে পারে কোচিং ছুটি হয়ে গেছে অনেক আগে, কিন্তু এতক্ষণ সময় হিয়া কোথায় থাকতে পারে? রিদান বাড়িতে ফোন দেয়, কল রিসিভ করে তানিয়া। রিদান বলে, তানিয়া হিয়াকে বাড়িতে এসে পৌঁছতে পেরেছে? হিয়া একটু গেটের দিকে তাকিয়ে দেখে হিয়া সেখান দিয়ে আসছে, তাই তানিয়া বলে, হিয়া এসে গেছে। রিদান একটু শান্ত হয়। এরপর হিয়াকে খাবার দিতে বলে আর ওর যত্ন নিতে বলে। রিদানের নিচের উপর রাগ হয়, কেন হিয়াকে কোচিং এ একা রেখে আসতে গেল? যদিও আজকে বাড়ি ফিরতে না পারতো তাহলে কি হতো? আর ওর কাছে একটা মোবাইলও দেয় নাই কেন? রিদান অফিস থেকে বের হতে যাবে, তখন ফাহাদ আসে কেবিনে ওর। ফাহাদ বলে, আরে ম্যাজিস্ট্রেট স্যার উঠে পড়ছেন নাকি? আমি কি আসতে দেরি করে ফেলেছি? রিদান ওকে দেখে আবার চেয়ারে বসে যায়। কি কারণে এখানে এসেছে সেটাও খুব ভালো করেই জানে। রিদান হেসে বলে, আরে না, কোথায় যাব? তা বলেন, হঠাৎ করে আমার কেবিনে কোনো দরকার ছিল? ফাহাদ একটু হাসি দিয়ে টেবিলে বসে ওর হাতে সে হাসপাতালের ফাইল, যেটা রিদান খারিজ করে দিয়েছে, মূলত তার জন্য আসা। ফাহাদ ওকে বলে, আপনি আর আমি হলাম একে অপরের বন্ধু, তাই একটু দেখা করতে এসেছি। এক বন্ধু যখন আরেক বন্ধু থেকে কোনো সাহায্য চায়, তাহলে সেটা করতে হয়, ভালো করে করতে হয়, তার জন্য উপহার থাকে। আর যদি কোনো সাহায্য না করে, তাহলে সেই বন্ধু দিয়ে কি দরকার বলুন? তাকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া উত্তম। রিদান ওর কথা শুনে কত বড় সাহস ওর! ওর অফিসে ঢুকে ওকে হুমকি দেয়। কিন্তু রিদান খুব ভদ্রলোক, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। রিদান বলে, আসলে বন্ধু জিনিস খুব অদ্ভুত। কখন বন্ধু পাশে থাকে, কখন পেটে ছুরি বসায়, কে জানে বলুন? বন্ধু যদি ভালো কাজ করে থাকে তাহলে আরেক বন্ধু পাশে থাকে, আর যদি খারাপ কাজ করে তাহলে আরো বন্ধু তার সাথে খারাপ করে। ও তাই? তাহলে আচ্ছা, আমার জমিতে 10 তলা বিল্ডিং হলো সবার উপকার হবে, হাসপাতালে কত মানুষ চিকিৎসা পাবে, গরিব দুঃখী ভালো হবে, কিন্তু আপনি সেই জমি খারিজ করে দিলেন স্যার। আপনার জমির মাটির পরীক্ষা করে দেখা গেছে সেখানে 10 তলা বিল্ডিং করা যাবে না। যদি করেন তাহলে কোনো দুর্যোগে ভেঙে যেতে পারে, তাই খারিজ করে দিয়েছি, সিম্পল দিয়ে। ফাহাদ শুধু রিদানের কথা শুনে যায়। এটা একটা সরকারি হাসপাতাল হতো, তাই ও মনে করেছে একটা জমি কম দামে কিনে সেখানে হাসপাতাল হবে। কিন্তু ওর জন্য সব
শেষ হয়ে যেতে পারে না। ওই হাসপাতাল করলে সেখানে অনেক টাকাও মারতে পারবে। ফাহাদ বলে, দেখেন ম্যাজিস্ট্রেট স্যার, আপনি কেন এইসব ঝামেলা জড়াতে চান বলুন? পরিবার পরিজন নিয়ে খুশি থাকুন। কখন কি হয়ে যায় তাদের কি বলতে পারে? আসলে টাকা দিয়ে কত কিছু করানো যায়। ও তাই নাকি? ঠিক কথা, পরিবারের কথা ভাবতে হয়। তাই মিস্টার ফাহাদ, আপনার একটা মেয়ে রয়েছে, কি যেন নাম? পুষ্প, রাইট? কত সুন্দর, প্রতিদিন কলেজ যায়। আপনার বউ কিন্তু দেখতে ভালো, আর টাকা দিয়ে কি হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর পরের বার আমাকে টাকার গরম দেখানোর আগে আমার বাবার নাম জেনে তারপরে কেবিনে ঢুকবেন, কারণ এই শহরে টাকার আরেক নাম হলো রায়হান চৌধুরী, হু ইজ মাই ফাদার। ফাহাদ চলে যায়। রিদান কেবিন থেকে বেরিয়ে পড়ে, আর তারপর রিদান বাইরে চলে যায়। হিয়া একটু ওয়াশরুমে যায়। নিজে ফ্রেশ হয়ে খুব খিদে লেগেছে, তাই খাবার খেতে নিচে বসে। তখন রায়হান চৌধুরী এসে বসে। আরে হিয়া, কি খাবার খেতে এসেছো? খুব ক্ষুদে পেয়েছে নিশ্চয়ই। আরে বাবা, বসুন এখানে, আপনি খান, আমি পরে খেয়ে নিব। হিয়া উঠে যেতে চাইলে রায়হান চৌধুরী ওকে বসিয়ে দেয়। এরপর জুলেখা খাবার দেয়। হিয়া অনেক খিদা লেগেছে, আর এত খাবার কখনো খায় নাই। সকালে রিদানের সাথে ভালো করে খেতে পারে নাই। রিদান সামনে থাকলে হিয়ার গলা দিয়ে ভাত যায় না। এমনি খুব নর্মাল থাকে, বাট হঠাৎ দেখে ওর চোখে চোখ পড়লে ভয় করে হিয়ার। হিয়া আর রায়হান চৌধুরীর খাওয়া শেষ করে হিয়া উপরে উঠে আসে। ওয়াশরুমে গিয়ে উজু করে নামাজ পড়ে। হিয়ার নামাজ পড়েছে কারণ যা খেতে পেয়েছে ওর, না খেয়ে নামাজ পড়লে অজ্ঞান হয়ে যেত। রিদান বাড়িতে ঢুকে যায়। হিয়ার রুমে দেখে হিয়া নামাজ পড়ছে। রিদান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে হিয়ার দিকে। এত মুগ্ধ দৃষ্টিতে আর মায়া নিয়ে জীবনে কখনো কোনো মেয়েকে দেখে নাই সে। শহরে পার্টি করা মেয়েদের দেখছে, কিন্তু নামাজ পড়া অবস্থায় একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে। এই রূপ দিয়ে যে কোনো পুরুষ মানুষের হৃদয়ে ঝড় তুলে দিতে পারবে। হিয়ার নামাজ শেষ করে ওড়না খুলে ফেলে। হিয়া জানে না তার পেছনে দাঁড়িয়ে থাকা দুটি চোখের পলক শুধু তার দিকে রয়েছে। হিয়া ওড়না খুলে পেছনে তাকিয়ে রিদানকে দেখে অবাক হয়ে যায়। এই লোকটা কখন আসলো তার রুমে? নামাজ পড়ার সময় হয়তো, কিন্তু এইভাবে তাকিয়ে রয়েছে কেন? মনে হচ্ছে সামনে কোনো সুন্দর জিনিস সামনে রাখা, কিন্তু এই রুমে হিয়া ছাড়া আর দেখার বিশেষ কিছু নাই। তাহলে কি রিদান হিয়াকে দেখছে? হিয়ার চোখে চোখ পড়তেই রিদান চোখ সরিয়ে নেয়। এরপর একটু স্বাভাবিক হয়ে রুমে ঢোকে। রিদান বলল, হিয়া, আই এম সরি। হিয়া যতটা না অবাক হয়েছে রিদানের তাকিয়ে থাকা নিয়ে, তার চেয়ে বেশি অবাক হয়েছে সরি কথাটা শুনে। মানে রিদান ওকে সরি বলছে? হঠাৎ করে কি হলো? লোকটার জিনভূতে ভর করলো নাকি? হিয়া বলে, আচ্ছা, আপনার কি জ্বর এসেছে বা পেট গরম হয়েছে যে আপনি আমায় সরি বলছেন? আমাদের গ্রামে সরি মানে মাফ চাওয়া, ভুল মেনে নেওয়া বোঝায়। আপনাদের শহরে কি সরি মানে অর্ডার করা বোঝায়? রিদান ওর কথা শুনে একটু ভ্রু কুচকে তাকায়। এই হলো মেয়ে মানুষের সমস্যা। যদি কখনো ভালো করে কথা বলতে যায় তাহলে বলবে মতলব কি, সন্দেহ করবে। আর যদি খারাপ করে ধমক দিয়ে কথা বলে তাহলে কান্না করতে করতে চোখকে নদীতে পরিণত করবে। যদিও নিজের জীবনে খুব কম সরি বলেছে সে। যদি বাড়ির সবার সামনে সরি বলতো তাহলে সবার এই রিয়েকশন হতো। রিদান বলে, সরি মানে মাফ চাওয়া। আসলে আজকে অফিসে অনেক কাজ ছিল, 2 দিন ধরে যাওয়া হয় নাই, তাই আপনাকে কোচিং থেকে নিয়ে আসতে পারি নাই। আর কোনো টাকা বা ফোন দেয় নাই, তবুও ভালো মতো আপনি বাড়ি ফিরেছেন, সেটাই অনেক। তাই নিজের ভুলের জন্য সরি বলছি। রিদানের মুখ থেকে সরি শুনতে খুব একটা খারাপ লাগছে না হিয়ার। হিয়ার সবসময় শুধু ধমক আর অর্ডার শোনে, কিন্তু আজকে সরি শুনছে। বাহ, ভালো কথা। হিয়া বলে, জানেন, আজ অব্দি অনেকেই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কোনো জিনিসে আমার দোষ ছিল না, তবুও আমায় সরি বলতে হয়েছে। তবে আজ প্রথম কেউ আমায় সরি বলেছে। আমার বাড়ি ফেরা নিয়ে টেনশন করেছে। ধন্যবাদ আপনাকে, হিয়ার মতো একটা তুচ্ছ মেয়েকে নিয়ে টেনশন করার জন্য। আর রিদান হিয়ার দিকে তাকিয়ে দেখে কথাগুলো বলার সময় মেয়েটার চোখে এক বিন্দু পানি জমে রয়েছে। আর কি ভীষণ মায়া আর কষ্ট নিয়ে কথা বলছে। কেন হিয়ার কথা এত ভালো লাগে? ইচ্ছে করে ওর সব কথা শুনতে। আগে কখনো কারো উপর মায়া কাজ করে নাই, কারো কথা শুনতে ভালো লাগে নাই রিদানের। রিদান বলে, আপনার জীবনে যা কখনো হয় নাই তাই হবে এখন। সব খুশি আপনাকে ঘিরে থাকবে, সব দুঃখ দূর হয়ে সুখ আসবে আপনার জীবনে। সেই জন্য দায়িত্ব নিয়েছি আমি আপনার। আপনি সুখ বলতে কি টাকা বোঝাতে চান? কিন্তু আমার কাছে সুখ মানে হলো ভালোবাসা। সেটা কি দিতে পারবেন আমায়? আপনি শত দুঃখের মাঝে বুকে আগলে রাখতেন, সুখের সময় হাসির কারণ হতে পারবেন। দায়িত্ব কি শুধু টাকা দিলেই শেষ হয়ে যায়?
হিয়ার এই কথার উত্তর নাই রিদানের কাছে। সত্যি কি দায়িত্ব? শুধু টাকা দিলে শেষ হয়ে যায়, কিন্তু হিয়া যা চায় তা কি করে দিবে রিদান? এই মায়াবতীর মায়া নিজেকে কি করে সঁপে দিবে সে? কারণ ভবিষ্যতের ঘৃণার পাল্লা এই মায়ের চেয়েও ভারী হয়ে যাবে। রিদান নিজের হাতে থাকা একটা ব্যাগ দেয় আর বলে, এলেন, আপনার জন্য একটা ফোন রয়েছে এখানে। যদি কখনো ফোন করার দরকার হয় তাহলে করবেন। বিপদ এলে আপনাকে যাতে প্রথমে আমার কাছে আসে। রিদানের এত অধিকার কোথা থেকে আসে? বিয়েটা সে মানে না, তাহলে কি শুধু দায়িত্ব থেকে এত অধিকার আসতে পারে? হিয়া বলে, ঠিক আছে, সমস্যা হলে ফোন করব। আচ্ছা, আপনি কোচিং থেকে বাড়ি ফিরে কি করে ফিরে আসলেন? রিদানের কথা শুনে হিয়ার অনেক কথা মনে পড়ে। ওই ছেলেটা কি সত্যি রিদানের বন্ধু? হিয়া বলে, ও, আমাদের কোচিং এ একটা ছেলে পড়ে, ও নাকি আপনার বন্ধু। ওই চৌধুরী বাড়ি চেনে, ওর সাথে এসেছি। নাম হলো অনিল। হিয়ার মুখে অনিলের নাম শুনে রিদান সন্দেহ নিয়ে তাকায়। অনিল মানে অনি একই কোচিং এ পড়ে? তাহলে আজকে সকালে যখন কোচিং নিয়েছে তখন ওর সাথে দেখা করে নাই কেন? অবশ্য সেই ছোটবেলা ওর সাথে বন্ধু ছিল, কিন্তু বড় হওয়ার পর ওই বাড়িতে আসে নাই, তাই হয়তো ভুলে গেছে। তবে অনি আর হিয়া একসাথে পড়ে বিষয়টা জেনে ভালো লাগে রিদানের। রিদান বলে, ও হলো অনেক ছোটবেলা আমাদের বাসায় আসতে আসতে আমার থেকে ছোট ছিল, কিন্তু আমার বন্ধুও। যাক, আপনাকে ভালো করে বাসায় নিয়ে এসেছে, এটাই অনেক। কথা শেষ হতেই হিয়া হাতে থাকা ফোন দেখে, কি সুন্দর ফোন, অনেক দামি মনে হয়। ফোন ভালো কি খারাপ সেটা চেক করার একটা উপায়, আর তা হলো সেলফি। হিয়া তাড়াতাড়ি ছবি তোলে আর দেখে হিয়া বলে, ওয়াও, এই ফোনে কত সুন্দর ছবি ওঠে। আমাকে একদম নায়িকার মতো দেখতে লাগছে। গ্রামের সকিনার চেয়ে বেশি সুন্দর লাগছে। কি সুন্দর ফোন। রিদান ওর দিকে তাকিয়ে থাকে। মেয়ে গ্রামের হোক বা শহরের, ফোন দেখলে ছবি সবাই তুলবে। রিদান ওর কাণ্ড দেখে মনে মনে ভাবে, পিকুকে ফোন দিলেও এমন বাচ্চামো করতো না। রিদান বলে, এই সকিনাকে? আমাদের গ্রামের শয়তান বেরিয়ে আছে না, নাম সকিনা। সারাদিন ফোন আর সাজ নিয়ে বিজি থাকে। আজ আমাকে তার চেয়ে বেশি সুন্দর লাগছে। ওকে আপনি ফোন দেখেন কেমন হয়েছে, আমি রুমে যাই, ফ্রেশ হতে হবে। রিদানের যাওয়া দেখে হিয়ার মামা আর মামির সাথে কথা বলার কথা মনে পড়ে। কতদিন হলো তাদের সাথে কথা বলে নাই। হিয়া বলে, আচ্ছা, আমি কি মামা মামির সাথে কথা বলতে পারি? ঠিক আছে, বলেন। হিয়া খুশি হয়ে তার মামির কাছে ফোন করে। রান্নাঘরে রান্না করছে তার মামি। আগে হিয়া থাকতে সেই করতো, কিন্তু এখন সব রান্না তার মামিকেই করতে হচ্ছে। হঠাৎ করে ফোন বেজে ওঠে, তাই রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? মামি, আমি হিয়া বলছি। কে হিয়া? আমি কোনো হিয়াকে চিনি না। যখন বিয়ে থেকে পালিয়ে গিয়েছিল তখন হিয়া আমাদের কাছে মারা গেছে। সমাজের সবার সামনে নাক কাটা গিয়েছে। আমাদের ছোটবেলা থেকে বড় করে এই প্রতিদান, আর কখনো ফোন করবি না। আমাদের যেখানে পালিয়ে গেলি সেখানে থাক। মামি ফোন রেখে দেয়। হিয়ার চোখে পানি চলে আসে। রিদানের হিয়ার হাসি খুশি মুখ দেখতে ভালো লাগছে। এতক্ষণ অফিসে কাজ করার পর এই মেয়ের হাসি মুখ দেখে সব দুর্বলতা দূর হয়ে গেছে, কিন্তু এখন কান্না করা দেখে মনে কষ্ট হচ্ছে। রিদান একটু এগিয়ে গিয়ে বলে, হিয়া কান্না করছেন কেন? আপনার মামি হয়তো রাগ করেছে, পরে সব ঠিক হয়ে যাবে। মামি আর কখনো আমার সাথে কথা বলবে না, মামাও বলবে না, আর কখনো গ্রামে যেতে পারবো না আমি। রিদান হাত দিয়ে গাল টাচ করে, চোখের লোনা পানি মুছে দেয়, এরপর মাথায় হাত বুলিয়ে দেয় আর শান্ত হতে বলে। হিয়া কান্না বন্ধ করে ছোটবেলা যখন কান্না করত তখন মা তার মাথায় হাত বুলিয়ে দিত। হিয়ার কান্না বন্ধ হয়ে যেত। আজকে অনেকদিন পর কেউ কান্নার সময় তাকে এমন করে শান্ত করেছে। রিদান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে শুয়ে ঘুমিয়ে পড়তে বলে। যতক্ষণ না হিয়া ঘুমিয়ে পড়ে ততক্ষণ অব্দি মাথায় হাত রাখে, মাথার কাছে বসে পড়ে। পরে ঘুমন্ত এক পরীকে রেখে নিচের রুমে চলে আসে। এক অদ্ভুত শান্তি লাগছে মনে। শরীরের সব দুর্বলতা শেষ হয়ে গেছে, বিশ্রাম হয়ে গেছে। ওর চোখে ঘুমন্ত হিয়াকে দেখে একটা মেয়ে এত মায়াবী কেমন করে হয়? মন কেড়ে নেওয়া ঘুমন্ত রাজকন্যা। রিদান হিয়ার ঘর থেকে বের হয়ে যায়। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যায়, আর শরীর বেশ দুর্বল লাগছে, তাই ঘুমিয়ে পড়ে। হিয়া ঘুমিয়ে যায়। বিকেলে উঠে একটু পড়াশোনা করে, তারপর নামাজ পড়ে তানিয়ার সাথে আড্ডা দেয়। এই বাড়িতে হিয়া ছাড়া আর কোনো মেয়ে নাই, তাই তানিয়া এতদিন বেশ বোর হচ্ছে, কিন্তু এখন হিয়ার সাথে কথা বলতে পারে। হিয়া খুব মিশুক মেয়ে, সবার সাথে মানিয়ে নিতে পারে। অনেক সময় আড্ডা দিয়ে রাতে পড়াশোনা করতে বসে যায়। আজকে দিনে একটু গরম পড়েছে,
কিন্তু রাতে বেশ ঠান্ডা পড়েছে। বিকেলের দিকে বৃষ্টি পড়েছিল, তাই একটু জোরে হাওয়া দিচ্ছে। হিয়ার ইচ্ছে করছে ছাদে যেতে, তাই ছাদে যায় হাতে একটা কফি নিয়ে। রিদান ঘুম থেকে উঠে বাহিরের পরিবেশ দেখে, তারপর ওরও ছাদে যেতে ইচ্ছে করে, কিন্তু ছাদে গিয়ে হিয়াকে দেখে আবার নিচে নেমে আসে। হিয়া সুন্দর বাতাস উপভোগ করতে থাকে, বাট ঠান্ডা বাতাসের জন্য ওর একটু শীত লাগছে। তবুও হাতের কফির উষ্ণতায় শীত কাটিয়ে নেওয়া যায়। হঠাৎ একটা চাদর ওর গায়ে কেউ জড়িয়ে দেয়। পেছনে ফিরে রিদানকে দেখে বলে, আপনি এখানে আর এই চাদর কেন দিলেন? রিদান ওর গায়ে ভালো করে চাদর দিয়ে মুড়িয়ে দেয়, শুধু হাতটা বাকি রাখে কফি খাওয়ার জন্য। এরপর বলে, এরকম ঠান্ডা বাতাসে ছাদে এসেছেন কেন? জ্বর এসে যেতে পারে, যান ঘরে যান। হিয়া একটু মন খারাপ করে। ঠান্ডা বাতাসে কি তারও জ্বর আসতে পারে? যদিও হিয়া খুব দুর্বল শ্রেণীর প্রাণী, কিন্তু ওই সুন্দর পরিবেশ রেখে ঘরে কি মন বসে? ইচ্ছে করে আকাশের তারার সাথে তাদের দেশে চলে যেতে, কিন্তু রিদানুকে ঘরে চলে যেতে বলে। কোথায় তারার দেশ আর কোথায় ঘর? লোকটার মতো নিরামিষ একটাও নাই পৃথিবীতে। হিয়া বলে, না, আমি একটু পরিবেশ উপভোগ করতে চাই। আর বৃষ্টির পানি ফোঁটা না পড়লে জ্বর আসবে না। ইয়া খুব শক্তিশালী একটা মেয়ে। রিদান হিয়ার দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে নাকি শক্তিশালী, যা পাতকাঠের মতো শরীর, একটা জোরে বাতাস আসলে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তবুও যদি থাকতে চায় তাহলে থাকুক। অনেক অর্ডার করেছে হিয়াকে, এবার নিজের পছন্দ মতো কিছু করতে দেখ। হিয়া খুশি হলেও ও খুশি। রিদান বলে, ঠিক আছে থাকেন, কিন্তু যদি জ্বর বা ঠান্ডা লাগে তাহলে বকা একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। হিয়া একটু বাচ্চাদের মতো হাসি দেয়, তারপর আবার আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকে। বাতাসে হিয়ার চুলগুলো মুখে উড়ে আসতেই রিদান সামনে গিয়ে সেটা কানের কাছে গুঁজে দেয়। এরপর হিয়ার চোখে চোখ রাখে। একজন নারীর চোখের মায়ায় পুরুষ আসক্ত হয়, জীবনের সব সুখ ভালোবাসা খুঁজে পায়। হিয়ার চোখ সরিয়ে নেয়, এরপর একটা লাজুক হাসি দেয়। রিদানকে প্রথম যেদিন দেখেছে অনেক খারাপ আর রাগী মনে করেছে, কিন্তু এখন ভালো লাগছে। বাবা ঠিক করেছে, একবার যদি রিদানকে বুঝতে পারে হিয়া, তাহলে ওকে খারাপ মানুষ মনে করবে না। কথাটা সত্যি। অনেক সময় থাকার পরে হিয়া নিচে চলে আসে, ঘরে গিয়ে পড়াশোনা করতে বসে। আর রিদান ছাদে আকাশের দিকে তাকিয়ে থাকে আর বলে, জানো মা, তোমার পর কোনো মেয়ের এত কেয়ার করছি। আমি যত চেষ্টা করি হিয়ার থেকে দূরে সরতে পারছি না। কি যেন আছে ওর মধ্যে, ওর দিকে টানে আমাকে। আচ্ছা, আমাদের এই বিয়েটাকে শুধু দায়িত্ব হয়ে থাকতে পারে না মা? হিয়া নিচে চায়, খাওয়া দাওয়া শেষ করে এরপর নিচের রুমে চলে আসে। রাতে ঘুমিয়ে পড়ে। সকালে রিদানকে ডাক দেয়। হিয়া, ঘুম থেকে উঠে পড়ুন। হিয়া তো অনেক সকালে উঠে পড়েছে, পড়াশোনা করছিল। রিদানের ডাক শুনে বই রেখে দেয়। এত সকালে লোকটা তাকে ডাকছে কেন? হিয়ার দরজা খুলে দেয় আর বলে, কি হয়েছে, কিছু কি বলবেন? বলবো, আমি অফিসে যাচ্ছি তাই, কিন্তু আজকে একটা জায়গার কাজ দেখতে যেতে হবে, তাই একটু দেরি করে গেলে সমস্যা নাই। আপনাকে নিয়ে শপিং মলে যেতে চাই। হিয়া বিষয়টা ভাবে। আসলে ওর শপিং মলে যাওয়া দরকার, কারণ শাড়ি পরে সব জায়গায় যাওয়া যায় না। কোচিং সবাই অন্য পোশাক পরে থাকে, তার সাথে শাড়ি পরা যায় না। হিয়া বলে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমি একটু রেডি হয়ে নিই, তারপর যাই। হিয়ার রেডি হয়ে যায়। ওর রেডি হওয়া মানে বাকি মেয়েদের মতো এত বেশি সেজে গুজে কোথাও যাওয়া না, নর্মাল একটা সাজ দেয়। এরপর গাড়িতে উঠে বসে। আজকে পিকু যাবে না ওদের সাথে, কারণ পিকুর স্কুল রয়েছে, তাই হিয়ার সামনের সিটে বসে যায়। এরপর গাড়ি চলতে থাকে। একটা গান বাজে, তবে আজকে হিন্দি গান, বাংলা গান না। হিয়া পরিবেশ উপভোগ করতে থাকে। জানলার বাতাসে হিয়ার চুলগুলো কপালে আসে। রিদানের এই জিনিসটা দুর্বলতা, কিন্তু এখন চুল সরিয়ে দিতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে গাড়ি শপিং মলে পৌঁছে যায়। কত বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই শপিং মল। শহরের অনেক মানুষ রয়েছে, তাদের দিকে হিয়া তাকিয়ে থাকে। কি উন্নত তাদের চলাফেরা, জামা কাপড়। তবে অনেক মেয়েরা যা পোশাক পরে রয়েছে তা দেখে হিয়ার লজ্জা করছে। ছি ছি, এইসব কি কেউ পরে থাকতে পারে? রিদান হিয়ার দিকে তাকিয়ে দেখে আর বলে, হিয়া, আপনাকে কাউকে দেখে নিজেকে ছোট মনে করতে হবে না। সব নারীর আলাদা পরিচয় রয়েছে। আপনি আপনার মতো সুন্দর গ্রামের অপরূপা। হিয়া আর চোখে রিদানের দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর প্রশংসা করতে পারে, আর হিয়ার সব গতিবিধির উপর নজর রাখে। এত সুন্দর করে মনে হয় আগেও মেয়েদের প্রশংসা করেছে। তবে ওনার কোনো প্রেমিকা থাকতে পারে না কি সন্দেহ রয়েছে। যার আগে মানুষ, তবে খারাপ না, ভালোই আছে। রিদান আর হিয়া ভেতরে ঢুকে যায়। ওর জন্য জামা কিনতে চায়। রিদান বলে,
আপনার কোন জামা পছন্দ হিয়া? কালো জামাটা সুন্দর। কালো কোন দুঃখে পরবেন? আপনার সাথে বিয়ে হয়েছে, এটা কি কম দুঃখের কথা? আচ্ছা, আমি আপনাকে কোনো পোশাক সিলেক্ট করে দিই। হিয়া এত জামা কাপড় দেখে সব কিনবে বুঝতে পারে না, তবে রিদানুকে পছন্দ করে দেয়। একজন পুরুষ মানুষের এত সুন্দর পছন্দ হতে পারে হিয়া জানতো না। সব পোশাকগুলো অসাধারণ হয়েছে। অনেক জামা কিনেছে। মামির বাসায় থাকতে শুধু ঈদে নতুন জামা পরতে পারতো, আর মাসে মাসে মামির পুরনো শাড়ি পরতে হতো। কিন্তু প্রথমবার এত জামা পেয়েছে। রিদান হিয়ার হাসি মুখ দেখে মেয়েটা কত খুশি। ও চায় হিয়া এমন খুশিতেই থাকুক। ওর জন্য হিয়ার জীবনে যা শেষ হয়ে গেছে সব ফিরে পাক। হিয়া অনেক কাপড় কিনে খুশি হয়ে যায়। এত কাপড় তার রিদান ওকে আরো অনেক কসমেটিক্স কিনে দিতে চায়, কিন্তু হিয়া এসব ব্যবহার করে না। ও গ্রামের মেয়ে, তাই সাদামাটা থাকতেই পছন্দ করে। ওরা যখন চলে আসবে তখন হিয়ার কিছু মনে পড়ে। হিয়া ডাক দেয় রিদানকে। শুনুন, আমাকে কি আপনি আরেকটা জিনিস কিনে দিতে পারবেন? রিদান পেছনে ফিরে তাকায়। হিয়াকে এতক্ষণ বললো কি লাগবে, কিন্তু তখন কিছু বললো না। এখন কি চাই কিনতে? মনে হয় আসার সময় কিছু পছন্দ হয়েছে ওর। রিদান বলে, বলেন কি কিনবেন। যদিও মেয়েদের কি কি লাগে সেটা আমি জানি না। হিয়ারের নাকফুলের কথা মনে পড়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, নাকি গয়না পড়তে হয়। গ্রামের সবাই এটা মেনে চলে, নাহলে স্বামীর অমঙ্গল হয়। যদিও বিয়েটা হিয়া বা রিদান মানে না, কিন্তু রিদানের কোনো সমস্যা হোক সেটা হিয়া চায় না। কারণ রিদানুর কাছে এত খারাপ মানুষ না। আর যেহেতু বিবাহিত, সেহেতু কিছু জিনিস মেনে চলতেই হবে ওর। হিয়া বলে, আমার একটা নাক ফুল কিনতে হবে, সেজন্য দাঁড়াতে বলছি। হঠাৎ নাকের ফুল কেন কিনতে হবে? শহরে কেউ এই নাক ফুল পরে থাকে না, তাই হিয়া পরলে একটা অদ্ভুত লাগতে পারে। তবে হিয়া যখন চেয়েছে তখন কিনে দিতে কি সমস্যা রয়েছে? কিন্তু হিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে কেন? রিদান বলে, ওকে, তাহলে চলুন কিনে দিই আপনাকে। হিয়াকে রিদান একটা সুন্দর নাকের ফুল কিনে দেয়। এটা হিয়া পরে বেশ ভালো মানিয়েছে ওকে। একদম খাঁটি বিবাহিত মহিলা লাগছে। হিয়া নিজেকে একটু আয়নায় দেখে। সত্যি গহনা পড়লে নারীকে সৌন্দর্য আরো বেড়ে 10 গুণ হয়ে যায়। হিয়া আর রিদান তারপর চলে আসে। হিয়া একজোড়া বালা কিনতে চেয়েছে, কারণ বিয়ের পর এটাও পড়তে হয়। তবে রিদান ওকে অনেক জিনিস কিনে দিয়েছে। এমনি নিজেকে ছোট ছোট লাগছে, তারপর আর কিছু বলতে পারবে না সে। অন্য সময় যদি নিজের টাকা হয় তাহলে কিনে নিবে। হিয়া বাইরে দেখতে থাকে। গাড়ির ট্রাফিকের জন্য থেমে যায়। সামনে একজন বৃদ্ধ লোক তার বউকে হাত ধরে পার করিয়ে দেয়। কিন্তু সুন্দর দৃশ্য, তাই না? আচ্ছা, রিদানও কি তাকে সারা জীবন এইভাবে আগলে রাখবে? হিয়াকে কেউ কখনো ভালোবাসা দেয় না। রিদান কি তাকে দিবে নিজের বুকের মধ্যে একটু ঠাই? কিন্তু রিদান ওকে শুধু দায়িত্ব হিসেবে দেখে, আর সারা জীবন তাই মনে হয় দেখবে। কিন্তু কেয়ার কেন করে তার? হিয়া একটু মায়া নিয়ে রিদানের দিকে তাকায়। কি সুন্দর লোকটা, চোখ নাক সব সুন্দর। একটা পুরুষ মানুষের কি এত সৌন্দর্য থাকা উচিত? তাহলে হিয়া কেন? যে কোনো নারী ওর প্রেমে পড়ে যেতে বাধ্য, কিন্তু হিয়া কি ওর প্রেমে পড়ে গেছে? রিদান হঠাৎ খেয়াল করলো হিয়া ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রিদানের ওর তাকিয়ে থাকা খারাপ লাগছে না। অন্য সময় হলে এইভাবে তাকানোর কারণ জিজ্ঞেস করতো, বাট এখন করতে ইচ্ছে করছে না। হিয়া যে লাজুক মেয়ে, যদি জিজ্ঞেস করে তাহলে লজ্জা পেয়ে আর তাকাবে না। রিদান হেসে গাড়ি চালাতে থাকে। রাস্তায় পুরো সময় হিয়া রিদানকে দেখতে থাকে। এই প্রকৃতির চেয়ে রিদান আরো বেশি মোহনীয় ওর কাছে। গাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চৌধুরী বাড়িতে। হিয়া নিজের চোখে নামিয়ে নিচে নেমে পড়ে। হিয়া যখন বাড়ির ভেতরে ঢুকতে যাবে তখন কি মনে করে গাড়িতে বসে রিদানকে হিয়া ডাক দেয়। শুনুন। বলুন। হিয়া চোখের কাজল থেকে একটু কালি নিয়ে রিদানের কাছে যায়। ওর ঘাড়ের কাছে একটা ফোঁটা দিয়ে দেয় আর বলে, আপনি অফিসে যাবেন, তাই নজর ফোঁটা দিয়ে দিলাম, যাতে কারো নজর না লাগে। আমি কি ছোট বাচ্চা নজর লাগবে যে? আর যদি নজর লাগে তাহলে মনে হয় আপনারটা বেশি লাগবে। গাড়িতে যেভাবে দেখছিলেন। আমি ভেতরে যাই। হিয়া লজ্জা পেয়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। রিদান হেসে গাড়িতে উঠে পড়ে। ঘাড়ে হাত দিয়ে অনুভব করে সে হিয়ার হাত ধরেছে, কিন্তু হিয়া কখনো তার গায়ে টাচ করে নাই। এবারই প্রথম। রিদান অফিসে চলে যায়। হিয়া বাসায় ফিরে আসেন। তারপর দুপুরে কোচিং এর জন্য চলে যায়। আজকে রিদান কোনো ফুল করে নাই। ড্রাইভারকে হিয়াকে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন। যতক্ষণ না ওর কোচিং শেষ হবে ততক্ষণ অপেক্ষা করতে বলছে। হিয়া কোচিং এ যায়, তবে আজকে ওকে পেছনে বসতে হয়, যেখানে অনেক বসে থাকে। অনি মুখের রুমাল দিয়ে ঘুমিয়ে রয়েছে। হিয়া গিয়ে সেখানে বসে যায়।
এক নজরে ওকে দেখে। কি অদ্ভুত, বাড়িতে কি রাতে ঘুমায় না, এখানে এসে ঘুমোতে হয়। যদি পড়াশোনা করতে ভালো না লাগে তাহলে করে কেন, বুঝতে পারে না সে। রব্বি স্যার ভেতরে ঢুকে আসে, তারপর সবাইকে পড়া ধরতে থাকে। অনেকে ঘুমিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, অনি দাঁড়াও, আর আজকে যা পড়া দিয়েছি সেটা পড়ো। অনি মুখ থেকে রুমাল সরিয়ে নেয়। কি সুন্দর একটা ঘুম দিল, কিন্তু স্যার ভেঙে দিয়েছে। অনি দাঁড়িয়ে যায়, এরপর পড়া সব সুন্দর করে বলে দেয়। হিয়া শুনে অবাক, এই ছেলে সারাদিন ঘুমিয়ে থাকে আর আজকে ক্লাসে পড়া বলতে পারলো। অনেক বসে যায়, আবার ঘুমিয়ে পড়ে। রাব্বি এবার হিয়াকে পড়া ধরে। ওর বই কিনা হয়েছে তাই পড়া বলতে পারে, আর হিয়া ভালো ছাত্রী তাই সুন্দর করে বলে পড়া। হিয়া তার হাতে থাকা কলম দেখে, কালকে যেটা অনি ওকে দিয়েছে। হিয়া বলে, এই যে আপনার কলম অনি। অনি যে জিনিস একবার কাউকে দিয়ে দেয় সেটার ফেরত নেয় না, তোমার কাছে রেখে দাও। আর হিয়া যদি কারো কাছ থেকে কোনো কিছু নেয় তাহলে সেটা ফেরত দিয়ে দেয়, অন্য জিনিস রাখে না নিজের কাছে। সো এ নিন আপনার কলম। ভালো জেদ তোমার, ভালো জেদ আছে তোমার মধ্যে। আসলে রিদানের কাজিন তো একটু জেদ থাকবেই। হিয়া কোনো কথা না বলে আবার পড়াশোনা করতে থাকে। রিদান অফিসে যায়, জাহিদ দেখে রিদান বেশ খুশি। বিয়ের পর মুখে হাসি লেগে থাকে, নতুন নতুন বিয়ে হলে এমনই হয়। জাহিদ বলে, বা রিদান, নতুন নতুন বিয়ে হয়েছে তাই কি এত হাসি খুশি থাকা হচ্ছে? হাসি খুশি থাকবো না কি করব, সারা মুখে দাগ নিয়ে ঘুরে বেড়াবে, না বউকে কোলে নিয়ে হানিমুনে যাব। রিদানের কথা শুনে জাহিদের কান গরম হয়ে যায়। এই ছেলেটা কি কখনো সোজা কথা সোজা উত্তর দিতে পারে না? জাহিদ বলে, আচ্ছা, তুমি কি সোজা কথা সোজা উত্তর দিতে পারো না? এখানে ভুল কি হলো? বউকে নিয়ে মানুষ তাই করে। জাহিদ আর কোনো কথা বলে না। রিদান আর ও জমি দেখতে চায়। আসলে এটা একটা সরকারি কাজ আর বিশাল টাকার, তাই রিদানকে দেখতে যেতে হচ্ছে। হিয়া কোচিং পড়াশোনা করতে থাকে আর পাশে উনি ঘুমিয়ে থাকে। কোচিং শেষ হয়ে গেলেই সামনে থাকা গাড়িতে উঠে বসে যায়। রিদান গাড়ি ঠিক করে রেখেছেন। অনিল বাইক দিয়ে বাড়িতে চলে যায়। তার বাড়িতে বাবা থাকে। অনিল বাড়িতে ঢুকে যায়, তখন তার বাবা বলে, অনি, তুমি নাকি কোচিং সেন্টারে পড়াশোনা না করে ঘুমিয়ে থাকো, কথাটা কি সত্যি? অনি থেকে যায়। তার বাবার কথার উত্তর দিতে ইচ্ছে করছে না। আসলে অনেক গান করতে পছন্দ করে, তাই সে বড় হয়ে গায়ক হতে চায়, কিন্তু তার বাবা তাকে বিজনেস সামলাতে বলে। ছোটবেলা থেকে তার অনুভূতি, তার কথার কোনো দাম নেই। তার বাবার কাছে অনেক বিরক্ত হয়ে বলে, তোমার কানে যেহেতু খবরটা এসেছে, যেটা ভুল কি করে হতে পারে? আমি কোচিং সেন্টারে ঘুমিয়ে থাকি শুনে খুশি হলে? তার বাবা রেগে যায়। কোচিং সেন্টারে ঘুমিয়ে থাকে, সেই কথা শুনে নিশ্চয়ই সে সত্যি খুশি হবে না। বাবা বলে, মানে কি এইসবের? তুমি পড়াশোনা না করলে ভালো রেজাল্ট কি করে করবে? কোচিং সেন্টারে কি তোমাকে ঘুমিয়ে থাকার জন্য পাঠানো হয়েছে? ভালো রেজাল্ট করার জন্য কোচিং সেন্টারে যাওয়ার কি দরকার? তোমার কাছে টাকা আছে, সেই টাকা দিয়ে যে কোনো কলেজে অ্যাডমিশন করিয়ে দিতে পারবে। আর তোমার জীবনের গোল মানে টাকা কামানো, টাকা দিয়ে সব কিনা যায়। অনি এই কথা বলে রুমে চলে যায়, গিয়ে গিটার বের করে গান করতে থাকে। হিয়া বাড়িতে ফিরে আসে, পরে নামাজ পড়ে নেয়। আর শরীর অনেক টায়ার্ড লাগছে তাই একটু বিশ্রাম নিয়ে নেয়। রিদান জমি দেখতে গিয়েছে, সেখানে কাজও শুরু হয়ে গেছে। অনেক মহিলারা কাজ করছে। রিদান বলে, কি কাজ কেমন চলছে? সব ঠিক? ইটবালি যেন ভালো মানের হয়, তাহলে পরের কাজ আর আপনাদের দেয়া হবে না, কারণ এটা সরকারি কাজ। তাই যদি কোনো ভুল হয় অনেক মানুষের সমস্যা হবে, সো বি কেয়ারফুল। ঠিক বলেছেন, আসলে আমি খুব ভদ্র তো। আচ্ছা এখন চলুন কাজের জায়গায় ভালো করে দেখে আসি। রিদান আর তার সাথে লোক কাজের জায়গা দেখতে যায়। জাহিদ কি করবে সেও যায়। সেখানে অনেক মহিলা শ্রমিক কাজ করছে, তবে একটা জিনিস কিন্তু অদ্ভুত, সেখানে সব মহিলা গ্রামের, তাই তারা সবাই নাক ফুল পরে রয়েছে আর হাতের চুড়ি। রিদানের শপিং করতে গিয়ে হিয়ার কথা মনে পড়ে যায়। রিদান একজন মহিলাকে ডেকে আনে আর বলে, আচ্ছা আপনারা সবাই নাকফুল পরে রয়েছেন কেন? রিদান এখন বুঝতে পারে হিয়ার নাকফুল কেনার আসল কারণ, আর লজ্জা কেন পেয়েছে সেটাও বুঝতে পারে। রিদান একটু হেসে ওর কাছে মনোযোগ দেয়। অনেক সময় বিভিন্ন জিনিস চেক করে অফিসে ফিরে আসে। তাকে ওপর মহলে রিপোর্ট করতে হবে, তাই পরে কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। হিয়া বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়তে বসে, পরে পড়াশোনা করে বাইরে যায়। রিদান বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যায়, একটু বিশ্রাম নেয়। হিয়া যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে তখন ওর নুপুরের আওয়াজ শুনে রিদান বুঝতে পারে হিয়া যাচ্ছে। রিদান দরজা খুলে দেয় আর বলে, হিয়া শুনুন,
আপনাদের সাথে আমার কিছু কথা আছে। হিয়া পেছনে ফিরে তাকিয়ে দেখে রিদানুকে ডাকছে। সে থেমে গিয়ে আবার দরজার সামনে দাঁড়ায়। হিয়া বলে, জি বলুন, কি বলবেন? বলবো না, কিছু দিব, রুমে আসেন। হিয়া অবাক হয়। লোকটা নিজের রুম থেকে বাহির করে দেয় হিয়াকে, আবার নিজের রুমে যেতে বলে। একটা মানুষ এত অদ্ভুত কি করে হয়? তার পুরো কাজকর্ম মাথার উপর দিয়ে যায়। হিয়া কোনো কথা না বলে রুমে ঢুকে যায়। রিদান আলমারি থেকে এক জোড়া বালা বাহির করে। হিয়ার হাত ধরে আর বলে, এই বালা আর এখানে থাকা শাড়ি আমার মা তার ছেলের বউয়ের জন্য রেখেছে। আপনি যদি চলে যান আমার জীবন থেকে, তখন এই বালা পরার মতো কেউ থাকবে না, তাই আপনি পরুন। আমি চলে যাব না, আপনি তাড়িয়ে দেবেন। আর যাকে বউ হিসেবে মানেন না তাকে বালা দিয়ে কি করবেন? আমি মানি না, কিন্তু বিয়ে তো হয়েছে, তাই পরিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে আপনাকে। হিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটা কি সুন্দর করে আস্তে আস্তে ছড়ি পড়িয়ে দিচ্ছে। যদি বউ হিসেবে না মানে তাহলে এত কেয়ার করে কেন? সত্যি কথা স্বীকার করতে কি সমস্যা ওনার? হিয়া একটু লজ্জা মুখ হাসি দিয়ে নুপুরের শব্দে যাতে আস্তে আস্তে হেঁটে চলে যায়। তখন রিদানুর হাত ধরে ফেলে, এক টান দিয়ে কাছে নিয়ে আসে। নেশা জড়ানো চোখে তাকিয়ে বলে, হিয়া, আপনার নুপুরের আওয়াজ কম করতে হবে না। এখন এই শব্দ আর আপনি দুটো ভালো লাগে আমার কাছে। হিয়া মাথা উঁচু করে তাকিয়ে দেখে রিদানকে। এই প্রথম রিদান এত কাছে আছে ওর। রিদানের হার্টবিট শুনতে পাচ্ছে। ওর ইচ্ছে করছে যতটা কাছে এসেছে তাতেই হবে, না আরো একটু কাছে এসে ওকে জড়িয়ে ধরতে, বুকের সাথে মিশে যেতে। রিদানের বুকের মধ্যে যেন হিয়া ঠায় রয়েছে। এসব চিন্তা করতে করতে কখন রিদানের কাছে চলে গেছে বুঝতেই পারে নাই। রিদান ওর কানে কানে ফিস ফিস করতে করতে বলে, কি করছেন হিয়া? আমি হাত ধরেছি বলে কি এখন একা পেয়ে আমার সাথে যা ইচ্ছা তাই করবেন? একটা পুরুষ মানুষের সাথে খারাপ কিছু করার শাস্তি কিন্তু আইন দিবে আপনাকে। কি বলছেন এসব? কি করছি? এই যে একটা অসহায়, অবলা, ভীতু একটা ছেলেকে রুমে একা পেয়ে তার সাথে এসব করছেন। আপনি অসহায়, অবলা? আপনি এত কাছে যদি থাকেন তাহলে আমি আপনার কাছে অসহায় হয়ে যাব। পুরুষ মানুষের কিন্তু মতলব আর চরিত্র যে কোনো সময় খারাপ হতে পারে, আর যদি খারাপ হয় তাহলে। রিদানের পুরো কথাটা শোনার আগে হিয়া ওকে একটা ধাক্কা দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রিদান হাসতে থাকে। এই মেয়ে এত লজ্জা কেন পায় সেটাও বুঝতে পারে না। হিয়া রুমে চলে যায়। জীবনে কখনো কোনো পুরুষ ওর এত কাছে আসে নাই। মনে হচ্ছে শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আর রিদানের কথাগুলো একদম কানের লতি ছুঁয়ে যাচ্ছিল ওর। রুমে এসে একটা শুকনো ঢোক গেলে আর মনে মনে বলে, আরে হিয়া, তোর কি হচ্ছে এসব? নিজেকে নিয়ন্ত্রণ কর। মনে হচ্ছে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রেমে পড়লে কি এমন হয়? ধুর, আমি কি প্রেমে পড়েছি নাকি? হিয়া নিজের রুমে চলে আসে। আয়নায় তার হাতে পড়া বালাটা দেখে। কি সুন্দর এটা। আর মায়ের পরা জিনিস সবসময় সুন্দরই হয়। হিয়ার মায়ের কিছু জিনিস ওর কাছে রয়েছে, তবে সেটা মামার বাড়ি, কারণ বাড়ি থেকে আসার সময় কোনো কিছু নিয়ে আসতে পারে নাই। আজকে মাকে খুব মনে পড়ছে। যদি ওই জিনিসগুলো ছুঁয়ে দেখতে পারতো তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু সেটা আর সম্ভব না। মামি কখনো তাকে বাড়িতে ঢুকতে দিবে না। আচ্ছা, ও কি আর মামার বাড়িতে যেতে পারবে না? একটু নিঃশ্বাস ফেলে পড়াশোনা করতে থাকে। শহরে যা চাপ, ওদের মধ্যে টিকে থাকতে হলে হিয়াকে বেশ কষ্টই করতে হবে, তাই পড়াশোনা করতে থাকে। রিদান তার অফিসের ফাইল দেখতে থাকে, বাট সব জায়গায় হিয়ার মুখ মনে পড়ে। রাতে পড়াশোনা করে ঘুমিয়ে পড়তে যাবে, তখন পানির পিপাসা লাগে ওর, কিন্তু জগে পানি নাই। পানি নিয়ে আসতে নিচে যায় রিদান। অনেক সময় ধরে কাজ করে মাথাটা বেশ ধরেছে। ঘরের কফি মেশিনটা নষ্ট হয়ে গেছে। আজকে মনে করেছে কিনে নিয়ে আসবে, কিন্তু ভুলে গেছে, তাই কফি খেতে রান্নাঘরে যায়। হিয়া পানি নিয়ে আসতে যাবে, তখন কারোর সাথে ধাক্কা খায়, ভয় পেয়ে যায়। এত রাতে আবার কে হতে পারে? হিয়া বলে, কে আপনি? রিদান মোবাইলের লাইটটা জ্বালিয়ে দেখে হিয়া মোবাইলের আলোতে ওকে অনেক সুন্দর লাগছে। রিদান বলে, আমি রিদান, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? হিয়ার বুকে একটু থুতু দেয়, ভয় পেয়ে গেছে। তবে রিদানকে দেখে একটু সাহস এসেছে ওর মনে। হিয়া বলে, আসলে আমার জগে পানি শেষ হয়ে গেছে, তাই নিচে এসেছিলাম নিতে। কিন্তু আপনি? আমার অফিসের কাজ করে মাথা ব্যথা করছে, তাই কফি খেতে এসেছি। আপনি ঘরে যান, সকালে উঠে পড়াশোনা করতে হবে। আমি দেখি জুলেখা খালা জেগে আছে নাকি, মাথাটা বেশ ব্যথা করছে। হিয়ার একটু মায়া হয় রিদানের উপর। লোকটার মনে হয় সত্যি মাথা ব্যথা করছে।
রিদান ওর জন্য কত কিছু করেছে, আর হিয়া কিছু করতে পারে নাই। জুলেখা খালার কোমরে ব্যথা, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। যদি এখন ডাক দেয় তাহলে একবার উঠে পড়লে হয়তো সারা রাত ব্যথার জন্য ঘুমোতে পারবে না। হিয়া বলে, জুলেখা খালার কোমর ব্যথা, তাই ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে গেছে। এখন যদি ওঠে তাহলে শুধু শুধুই কষ্ট পাবে। আপনাকে মাথা বেশি ব্যথা করছে? রিদান ওর কথা বুঝতে পারে। আসলে জুলেখা খালা অসুস্থ, আর তো রাতে ওনাকে ডাকা ঠিক হবে না। আর সময় পেলে খালাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। সে না পারলে তা নিয়ে বলবে। রিদান বলে, এত রাতে ডাক দেওয়া ঠিক হবে না। আচ্ছা, কি করার, ঘুমিয়ে পড়ি। যান। শুনুন, আপনার যদি অসুবিধা না হয় তাহলে আমি কফি বানিয়ে দিই। খুব খারাপ বানাই না আমি কফি। নিশ্চয়ই মাথা ব্যথা করছে আপনার, সারা রাত ঘুমোতে পারবেন না আপনি। না, দরকার নেই, আপনি যান, আমি ম্যানেজ করে নিব। হিয়ার রাগ হয় রিদানের উপর। মানে লোকটা এমন কেন? যদি মাথা ব্যথা করে সেটা ওকে বললে কি হয়? আর এত জেদ কেন ওনার? যদি অন্য কেউ হতো তাহলে এত জেদ সহ্য করতো না হিয়া, কিন্তু এইটা উনি। যদি সত্যি সারা রাত মাথা ব্যথার জন্য যদি ঘুমোতে না পারে তখন কি হবে? হিয়ার খুব খারাপ লাগে। হিয়া বলে, এত বেশি জেদ কেন করেন আপনি? একটা কথা শুনলে কি আপনার নাক কাটা যাবে? চলুন কফি বানিয়ে দিই। আমি যেতে বলেছি, চলেন না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিদানের এই অধিকার বোধ খারাপ লাগে না। এই বাড়িতে রিদানের কথার উপর কথা বলবে তার সাহস কারো নাই। আর হিয়া ওকে হুমকি দিচ্ছে। সত্যি 5 মিটার কত সাহস! তবে মা মারা যাওয়ার পর এই প্রথম ওকে কেউ ধমক দিয়ে ওর যত্ন নিতে চায়। বিষয়টা খারাপ না? আর কালকে অফিস রয়েছে। সারা রাত যদি মাথা ব্যথার জন্য ঘুমোতে না পারে অফিসে যাবে কি করে? রিদান বলে, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? যদি না যাই কি করবেন? হিয়া রিদানের হাত ধরে বাচ্চাদের মতো চেহারা করে একটা কিউট লুক দিয়ে বলে, চলুন না প্লিজ। রিদানের হাত ধরে হিয়া রান্নাঘরে নিয়ে যেতে থাকে। রিদান শুধু তাকিয়ে ওর হাত ধরা দেখছে। রিদান রান্নাঘরে যায়। হিয়া হাত ছেড়ে কফির কাপ বের করে কফি বানায়। সেদিন জুলেখা খালার কফি বানানো সে দেখেছে, তাই আজকে পারবে। রিদান শুধু ওকে দেখছে, কিন্তু সুন্দর মেয়েটা। হিয়া কফি বানিয়ে দেয় আর বলে, আপনার কফিতে কি চিনি দেব? আর দিলে কতটুকু দিব? দরকার নেই, একটা সিপ নিয়ে নেন। মানে? এক চুমুক কফি খান। লোকটা কি বলছে এইসব? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তবু হিয়া কফিতে একটা চুমুক দেয়, এরপর বলে, খেলাম। নাও, আর কোনো সুইট লাগবে না, অনেক মিষ্টি হয়েছে। আমি যাই, ঘুমাতে হবে। হিয়া লজ্জা পেয়ে যায়। মাথা নিচু করে গাল দুটো লাল হয়ে গেছে। রিদান হেসে চলে যায়। যাওয়ার সময় বলে, ঘরে চলে যান, এত লজ্জা পেতে হবে না, সকালে ঘুম থেকে উঠতে হবে। হিয়া তাড়াতাড়ি সব গুছিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যায়। তবে গাল দুটো এখনো লাল রয়েছে। রিদান ওপরে উঠে দেখে রায়হান চৌধুরী দাঁড়িয়ে রয়েছে। এত রাতে ওর বাবা এখানে কি করে? রিদান বলে, বাবা, তুমি এখানে কি করো? রায়হান চৌধুরী রিদান কি করে এখানে সেটা জিজ্ঞেস করে। তুই এত রাতে রান্না করে কেন? আর হিয়ার সাথে কি তোর? রিদান জানে ওর বাবা এখন কত কথা জিজ্ঞেস করবে, কিন্তু এখন এত কথার জবাব দিতে চায় না সে। রাত অনেক হয়ে গেছে, ঘুমোতে হবে। তাই রিদান জানে কি বলতে হবে। রাতে বউয়ের দরকার হয় সেটা তুমি বুঝতে পারবে না। আমি বুঝতে পারবো না মানে কি বলতে চাও তুমি রিদান? একে তো তোমার বউ নাই, আর বউ থাকলেও কি করে ফেলতে রাতে, সেটা নিয়ে সন্দেহ আছে যথেষ্ট আমার, তাই তুমি বুঝতে পারবে না। রাতে বউর দরকার হয় মানে? ছিছি বাবা, নিজের ছেলের সামনে এসব কি কথা বলো তুমি? আর মধ্যে মধ্যে আমি বুঝতে পারি না, তুমি কি সত্যি কিছু বুঝতে পারো? সত্যি কিছু বুঝতে পারো না? নাটক করো, ভালো হয়ে যাও বাবা। রায়হান চৌধুরীর কান গরম হয়ে যায়। এরকম ছেলে কি করে জন্ম দিয়েছে? তার বউ থাকলে জিজ্ঞেস করতো। সত্যি এই ছেলে কি তার? যথেষ্ট না, পুরো সন্দেহ রয়েছে তার। রায়হান চৌধুরী বলে, বেয়াদব। রিদান ঘরে চলে যায়। রায়হান চৌধুরী ওর কথা শুনে রেখে নিচে চলে যায়। রিদান কফির কাপ হাতে নিয়ে হিয়া যেদিকে কফি খেয়েছে সেই দিকে মুখ ডুবায় আর হেসে কফি খেতে থাকে। হিয়া লজ্জা পেয়ে রুমে আসে আর বিছানায় শুয়ে পড়ে। হিয়া মনে মনে বলে, এরকম লজ্জা পাওয়ার কি আছে? শুধু কফি খেতে বলেছে। ইয়া, মনে হচ্ছে প্রেমে পড়ে যাবি তুই এই রাগে ছেলেটার। নিজেকে নিয়ন্ত্রণ কর। এখন ঘুমিয়ে যা, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সকাল হয়ে যায়। জানলা দিয়ে এক মুঠো আলোর ঝিলিক হিয়ার মুখে পড়ছে। হিয়া ঘুম থেকে উঠে পড়ে। যদিও বেশি সকাল হয় নাই, মাত্র 5টার দিকে। হিয়া উঠে পড়ে আর পড়তে বসে যায়। এরপর একটু পরে এসে বাইরে যায়। রায়হান চৌধুরীর বসার ঘরে বসে রয়েছে। হিয়া গিয়ে সালাম দেয়।
বাবা, আপনার কি কিছু দরকার? আমি রান্নাঘরে গিয়ে রেডি করে দিব। রায়হান চৌধুরী হাসে। তার ছেলেটা যতটা অভদ্র হয়েছে, তার ছেলের বউ ততটাই ভদ্র, কিন্তু সুন্দর মার্জিত ব্যবহার তার। আর রিদানকে কিছু বলতে গেলে এমন উত্তর দিবে, ইচ্ছে করে একে জন্ম না দিলে বেশি ভালো হতো। খেয়াল একটা। রায়হান চৌধুরী বলে, আমার তেমন কিছু লাগবে না রে মা, তবে জুলেখা অসুস্থ তাই সকালে চা বানাতে পারে নাই, তাই যদি একটা হয়ে যেত তাহলে খারাপ হবে না। হিয়া কথাটা শুনে খুশি হলো, কিন্তু জুলেখা খালার জন্য একটু খারাপ লাগে। সত্যি কত অসুস্থ খালা। হিয়া রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসে, তবে কালকে রাতের ঘটনা মনে করে লজ্জা পায়। হিয়া বলে, বাবা, এই নিন চা। হিয়া রান্নাঘরে গিয়ে খাবার বানাতে শুরু করে। জুলেখা খালা নাই, রান্না কি করবে? বাড়িতে অন্য কাজের লোক রয়েছে, কিন্তু কারো রান্না এবারের লোক খায় না। আসলে জুলেখা খালা সেই রিদানের সময় থেকে থাকে, তাই রিদানের মা যেমন রান্না করতো জুলেখা তেমন পারে, আর বাড়ির সবাই তাকে সম্মান করে। হিয়া গিয়ে রান্নাঘরে রুটি বানাতে থাকে। রিদান ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়, কিন্তু প্রতিদিন তার জন্য কফি এসে পড়ে, কিন্তু আজ কফি নাই দেখে সে নিচে নামায়। রায়হান চৌধুরী একটু বাগানে যায়। রিদান নিচে এসে জুলেখাকে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে হিয়াকে দেখে সে অবাক হয়। হিয়া এখন পাক্কা রাঁধুনির মতো রুটি তৈরি করতে বিজি। রিদান কাছে এসে বলে, আপনি সকাল সকাল রান্না করে কি করেন? পড়াশোনা নাই? আছে, কিন্তু সারাক্ষণ পড়াশোনা থাকে না আমার। আজকে জুলেখা খালার অসুস্থতার জন্য বিছানা থেকে নামতে পারিনি, তাই আমি রান্না করতে এসেছি। কোনো আপনার সমস্যা কোনো?